আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে ঐতিহাসিক রায় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এবং সেই ঐতিহাসিক রায়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এবং এই রায় বাংলাদেশের জন্য ঐতিহাসিক এ কারণে যে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো কোনো মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির রায়টা লাইভের মাধ্যমে দেখানো হয়নি। সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে কিন্তু গতকালের দীর্ঘ সময়ে যে রায় পড়ে শোনানো হয়েছে সেটি শুনেছে মনোযোগ সহকারে। এবং এবং পুরো রায়ের যে বিভিন্ন অংশে যে জঘন্য আহ, বর্বরতা ছাড়িয়ে গিয়েছে, মানে জঘন্য থেকে জঘন্যতম যে হত্যাকাণ্ড ঘটেছে জুলাইয়ের সময়ে, জুলাই আগস্টে, যেটাকে কেউ বর্ষা বিপ্লব বলে, যেটাকে কেউ জুলাই গণ অভ্যুত্থান বলে, কেউ জুলাই বিপ্লব বলে, সে যাই বলুক না কেন, সেই সময়ে যে হত্যাকাণ্ড চালিয়েছিল স্বৈরাচারের নির্দেশে, এবং স্বৈরাচারের যে দোষর যারা রয়েছে তাকে কিন্তু গতকালকে সেই ঘটনাগুলোকে কিন্তু পুনরায় রায়ের মধ্যে পরিশোনানো হয়েছে। এবং সেই নির্দেশনাগুলো যখন শিশুদেরকে, মানুষদেরকে, ছাত্রদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, সেই জঘন্য নির্দেশগুলো যখন মানুষ শুনছিল, তখন কিন্তু মানুষের মধ্যে অনেকের হৃদয়টা কিন্তু কেঁপে উঠেছিল যে এমনও কি হতে পারে, এত জঘন্য বর্বরচিত কর্মকাণ্ড তারা ঘটিয়েছিল। এবং রাজসাক্ষী যে আইজিপি মামুন, তার বক্তব্য কিন্তু কোট করা হয়েছে এবং সে কিন্তু সত্যটি জানিয়েছে। এবং এই সত্যের মাধ্যমে কিন্তু মানুষ আবারও শিহরিত হয়েছে যে বাংলাদেশের এই একবিংশ শতাব্দীর সময় এসেও কোন একটা স্বৈরাচার এই ধরনের জঘন্য বর্বরচিত হত্যাকাণ্ড ঘটাতে পারে, এটা মানুষের অনেকেই কল্পনা ছিল না, কিন্তু গতকাল সেটি কিন্তু মানুষ জেনেছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, এই যে রায়টা পরিচালনা হলো, এই রায়টা কিন্তু গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমে বিপুল ভাবে সেটিকে সম্প্রচার করা হয়েছে এবং অনেক অনেক বেশি সম্প্রচার পেয়েছে গতকালকে এই রায়। এবং হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত, সেটি কিন্তু পরবর্তীতে সেটি কার্যকরের অপেক্ষা করতে হবে। এবং যেহেতু সে এখন পলাতক রয়েছে ভারতে, তাকে দেশে ফিরিয়ে আনার মাধ্যমে কিন্তু তার সেই ফাঁসির রায় কার্যকর করার কথা রয়েছে। এখন এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে আসলে আহ এই ধরনের আসামি যারা, তাদের আসলে মৃত্যুদণ্ডের আদেশটা কিভাবে কার্যকর করা হবে এবং এটা আদৌ কার্যকর করা হবে কিনা সেটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছে যে আহ যদি সে এখন ভারতের থেকে থাকে তাহলে তার এই ফাঁসির আদেশটা কিভাবে। হ্যাঁ, এই রায়ের মাধ্যমে কিন্তু আন্তর্জাতিকভাবে ভারত এই ধরনের চাপ অনুভব করবে এবং এই চাপের কারণে সে হয়তোবা বাংলাদেশে ফেরত দিতে পারে। যেটা দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি সে ধরে রাখতে চায় তাহলে ফেরত দিতে পারে, অথবা সে বিকল্প যে কাজটি করতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে সে কোনো ধরনের সামরিক প্রস্তুতি নিতে পারে যদি সে আসলে শেখ হাসিনাকে রক্ষা করতে চায়। কিন্তু ভারতের পক্ষ থেকে গতকালকে যে বিবৃতিতে দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে তারা বলেছে যে ভারত বাংলাদেশের জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে শ্রদ্ধা করে। কার্যত সেটা আসলেই করে কি করে না সেটা আসলে দেখবার বিষয় এবং দেখতে হবে, দেখার জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা এই রায়ের আরেকটা প্রশ্ন যে আসলে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, এই ট্রাইব্যুনালের আন্তর্জাতিক সংশ্লিষ্টতা নিয়ে অনেকের মানে প্রশ্ন আছে। হ্যাঁ, সে এখানে আন্তর্জাতিক সংশ্লিষ্টতা রয়েছে, নাহলে এটাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলা হয় না। আপনারা যারা নিয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই সে সম্পর্কে ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। এবং এই রায়ের কপিটাও কিন্তু আপনারা বিস্তারিত পড়ে দেখতে পারেন, জানতে পারেন। এবার আসি আমরা যে বাংলাদেশের আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য আসলে এই রায় থেকে কি শিক্ষণীয় রয়েছে। প্রথমত যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আসলে স্বৈরাচার তৈরির যত ধরনের পথ পদ্ধতি রয়েছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে, সেগুলোকে রুদ্ধ করতে হবে, এমনটাই চাওয়া হচ্ছে সাধারণ জনগণের। মানুষ চায় না যে আগামী দিনেও এরকম কোন স্বৈরাচার তৈরি হোক এবং মানুষের রক্তাক্ত আহ জামা কাপড় এগুলো নিয়ে তাদের আত্মীয় স্বজন আবারও রাজপথে আহাজারি করুক, এই ধরনের দৃশ্য মানুষ কিন্তু আবারও দেখতে চায় না। কাজেই সেজন্য প্রয়োজন মৌলিক যে সংস্কার সেগুলো করতে হবে এবং এই সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এই পথ চিরতরে রুদ্ধ করে দেওয়া সম্ভব।
আর মানুষের প্রত্যাশা যেমনটা, সেই অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, তাহলে হয়তোবা এই ধরনের রায় কার্যত কিছুটা হলেও পরিবর্তন আনতে পারবে। এর সাথে আরেকটা বিষয় রয়েছে যে, মানুষ যেমনটা চায় যে এই ধরনের রায়ের মাধ্যমে একটা শিক্ষা মানুষের মানে যারা রাজনীতিতে আছেন, যারা রাজনৈতিক চর্চা করেন, তাদের মধ্যে যেন এটার একটা বার্তা পৌঁছায় যে বাংলাদেশে যে একটা জঘন্য রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, যে প্রতিহিংসা পরায়ণতা, এ থেকে যাতে বেরিয়ে আসে এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য যাতে শিশু শিক্ষার্থী মানুষ হত্যা করতে না হয়, বরং আহ, যারা ক্ষমতায় আসবে তাদের মানে হৃদয়ে যাতে এই ধরনের কর্মকাণ্ডের একটা নেতিবাচক ভয় সবসময় থাকে এবং মানুষ যাতে এই ক্ষমতার মোহে অন্ধ হয়ে না যায়, এমনটা বলা হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু শুধুমাত্র সংস্কার করে সম্ভব নয়, বরং মানুষের মধ্যে এক ধরনের পরিবর্তন আনতে হবে। যারা রাজনীতি করেন তাদের মধ্যে অন্তত 10% এমন মানুষ থাকতে হবে যারা সত্যিকার অর্থেই ক্ষমতায় ক্ষমতা নেওয়ার জন্য না, বরং দেশের সেবা করার জন্য, মানুষের সমস্যাগুলো দূর করার জন্য, জাতির সম্পদগুলোকে নিরসন করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য যারা কাজ করবেন, যারা পলিসি মেকিং এ অংশগ্রহণ করবেন, যারা হচ্ছে গিয়ে এই জন্য আত্মত্যাগ করবেন, তাদেরকে কিন্তু সামনে আসা চাই। এবং সেই 10% মানুষ যদি পূর্ণ হয়, তাহলে রাজনীতি সুন্দর হবে এবং আগামী দিনের রাজনীতিটা অনেক বেশি সাস্টেইনেবল হবে। বাংলাদেশ পলিটিক্সকে কিংবা পলিটিক্যাল আইডিওলজিকে সাস্টেইনেবল করতে হলে কিন্তু মেগা প্রজেক্ট যেমন ভাবে নেওয়া হয় দেশকে উন্নয়ন করার জন্য, ঠিক তদ্রুপ ভাবে রাজনৈতিক অঙ্গনেও সংস্কার প্রয়োজন এবং সেখানে মানসিক, তারপরে কর্মসূচিগত দিক থেকে, তারপরে হচ্ছে অর্গানোগ্রামের দিক থেকে, তারপর বিভিন্ন ধরনের ওয়ে আছে, যে ওয়েগুলোর মাধ্যমে একটা রাজনৈতিক দলকে একেবারে আগা গোড়ায় তাকে সংস্কার করা যায়, তাকে পরিবর্তন করা যায় যুগের চাহিদার সাথে, সেই দলটাকে যাতে ঠেলে সাজানো যায়। এমন প্রত্যাশা আসলে কিন্তু সাধারণ মানুষের, এবং মানুষ মনে করে যে গতকাল যে রায় হয়েছে, এই রায়ের মাধ্যমে কিন্তু আগামী দিনে বাংলাদেশ এই ধরনের চিন্তা ভাবনার দিকে এগিয়ে যাবে এবং সেটা আসলে আরো আগে যাওয়া উচিত ছিল। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই ধরনের দৃশ্যপট মানুষ আশা করেছিল। খুব একটা দেখা যায়নি, ব্যাপারটা এমন না, কিন্তু এখনো সময় রয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতিগুলোকে একেবারে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে, যেন বাংলাদেশে এই ধরনের রায়ের কপি আবারও মানুষকে শুনতে না হয় এবং মানুষ কখনো যাতে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ, জঘন্য বর্বরোচিত কর্মকাণ্ড যাতে মানুষের সামনে আর না ঘটে, সেই প্রত্যাশাই কিন্তু আপামর জনতার। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।